সংকট আর অনিশ্চয়তার ঘন ঘটায় যখন একটি জাতি দিশেহারা, তখনই ইতিহাস জন্ম দেয় অসাধারণ এক নেতার। আগুনজোড়া এই সময়ে উদয় হন এক সাহসী 37 বছর বয়সী তরুণ, বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান ইব্রাহিম ট্রাওরে। আফ্রিকার এক দরিদ্র দেশ বুরকিনা ফাসোর বুক থেকে উঠে আসা এই দৃঢ়চেতা সেনানায়ক শুধু একটি সরকার নয়, বদলে দেন একটি জাতির ভবিষ্যৎ। স্বপ্ন আর সাহসের সংজ্ঞা তার নেতৃত্বে দুর্বলতা নয়, জেগে উঠে আসা, প্রতিরোধ আর আত্মমর্যাদার এক নতুন সূর্য। I am Ibrahim Traore, and today I'm pulling off your masks. Yes, you heard correctly. I, whom you call a young military junta leader. আজ আমরা এই অপ্রতিরোধ্য তরুণ নেতা ইব্রাহিম ট্রাওরের বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। আপনি নিশ্চয় কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবি বা ভিডিও দেখে থাকবেন। মিডিয়া রিপোর্ট অনুসারে তার উপর গত 2 বছরে 18 বার অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট করা হয়েছিল। ড্রোন অ্যাটাক, স্নাইপিং, পয়জনিং এবং স্পাইংয়ের মতো কৌশলও তাকে পরাস্ত করতে পারেনি। বিশ্বের কিছু শক্তিশালী দেশ ও দুশ্মনরা বারবার চেষ্টা করেও তাকে থামাতে পারেনি। প্রতিবারই তিনি বেঁচে গেছেন এবং দৃঢ়ভাবে সামনে এগিয়ে চলছেন বুরকিনা ফাসোর জনগণের সাথে। উল্লেখ্য, বুরকিনা ফাসো আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত একটি ল্যান্ডলক কান্ট্রি। আফ্রিকার গরিব দেশগুলির মধ্যে বুরকিনা ফাসো অন্যতম একটি গরিব দেশ, যার সর্বমোট জনসংখ্যা 2 কোটিরও বেশি। প্রাকৃতিক প্রাচুর্য ও সম্পদের অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশটির অধিকাংশ লোক আজও দরিদ্র সীমার নিচে বসবাস করেন। দেশের জনসংখ্যার অধিকাংশই কৃষি ও পশুপালনে জীবিকা নির্বাহ করে। সোনার দেশ, শিকল বাঁধা স্বাধীনতা। আপনারা যদি বুরকিনা ফাসোর ইতিহাসে চোখ রাখেন, তাহলে এক গ্লানিময় অধ্যায় আপনার সামনে খুলে যাবে। আফ্রিকার অন্য অনেক দেশের মতো 1800 শতকের শেষ দিকে ফ্রান্স এই দেশটিকে উপনিবেশে পরিণত করে। 1960 সালে স্বাধীনতা লাভের পর এর নাম ছিল আপার ভোল্টা, যা 1985 সালে বদলে রাখা হয় বুরকিনা ফাসো, অর্থাৎ নৈতিক জাতির দেশ। যদিও 1960 সালে বুরকিনা ফাসো স্বাধীনতা লাভ করে, কিন্তু সেটা কেবল নামমাত্র। কারণ ফ্রান্স কাগজে কলমে ক্ষমতা ছেড়ে দিলেও আসল দখল ছাড়েনি। ছায়ার আড়াল থেকে সব নিয়ন্ত্রণ করত। কে হবে রাষ্ট্রপতি, কোথায় যাবে দেশের সম্পদ, কেমন হবে অর্থনীতি, সবকিছুই ঠিক হতো প্যারিসের আদেশে। এমনকি দেশের অর্থনীতি, বৈদেশিক রিজার্ভ থেকে শুরু করে বাণিজ্যিক সিদ্ধান্ত পর্যন্ত সবই ছিল ফ্রান্সের মুঠোবন্দি। এই দেশটিকে বলা হয় সোনার দুর্গ। হ্যাঁ, পৃথিবীর অন্যতম ধনী স্বর্ণভাণ্ডার রয়েছে এখানকার মাটির নিচে। বুরকিনা ফাসোর মোট রপ্তানির 80%-এরও বেশি আসে সোনা থেকে। অথচ অবাক করা বিষয়, এই দেশের মাটির নিচে কোটি কোটি ডলারের সোনা থাকলেও একটিও স্বর্ণ শোধনাগার নেই। কারণ ফ্রান্স কখনোই তা গড়তে দেয়নি। তাদের নিজস্ব কোম্পানিগুলোই সোনা উত্তোলন ও প্রক্রিয়াকরণের সবকিছুই পরিচালনা করত, আর সম্পদের মালিক হয়ে বুরকিনাবিরা ছিল কেবল দর্শক। শুধু আর্থিক দিক নয়, নিরাপত্তা খাতেও ফ্রান্সের প্রভাব ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সামরিক চুক্তির দোহাই দিয়ে তারা নিজেদের সৈন্য মোতায়েন করে রাখত। প্রায় প্রতিটি ফরাসি উপনিবেশিত দেশে 2020 এর আগ পর্যন্ত ফ্রান্সের সেনাবাহিনী অবস্থান করেছিল। এত সম্পদ থাকা সত্ত্বেও বুরকিনা ফাসোর ভাগ্যে ছিল দারিদ্রতা, খাদ্য সংকট, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও অপরাধ। বলা যায় তাদের নিজের বলতে কিছুই ছিল না। জমি তাদের, কিন্তু নিয়ন্ত্রণ অন্যের। কিন্তু এ যন্ত্রণা আর কতদিন সহ্য করা যায়? ধীরে ধীরে জনগণের ভেতরে ক্ষোভের আগুন জ্বলতে থাকে, আর এক সময় এই আগুনই রূপ নেয় এক বিস্ফোরক আগ্নেয়গিরিতে, যা সমগ্র শাসন ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়। বিক্ষোভ থেকে বিপ্লবের পথে। 2010 সাল থেকে দেশের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হতে থাকে। 2015 সালে ক্রিশ্চিয়ান কাবোরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন, কিন্তু তাতেও ফ্রান্সের ভূমিকা ছিল সুস্পষ্ট। তখনও বুরকিনা ফাসোর মাটিতে ফ্রান্সের সেনা মজুদ ছিল। 2022 সালের 30 সেপ্টেম্বর দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে দেশের সেনারা একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা হাতে নেন, এবং সেই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন ইব্রাহিম ট্রাওরে। তিনি তৎকালীন প্রেসিডেন্ট
পল হেনরি দামিমাকে অপসারণ করেন, যিনি সন্ত্রাস দমনে ব্যর্থ হন বলে অভিযোগ ছিল। এই অভ্যুত্থানের পর সাহসিকতা ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইব্রাহিম ট্রাওরে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে শপথ নিয়ে বলেন, বুরকিনা ফাসোর মাটি থেকে সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করাই আমার প্রধান লক্ষ্য। আমি হজরত ওমরের উত্তরসূরি হিসাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং আমরা এখানে ক্ষমতা ভোগ করতে আসিনি, এসেছি দেশের জন্য মরতে। বহু দশক পরে আফ্রিকান মহাদেশে এমন একজন নেতা জন্ম নিয়েছেন, যিনি কেবল আফ্রিকানদের অধিকারের পক্ষে আওয়াজ তুলছেন না, বরং আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশের অন্যায়কেও প্রকাশ্যভাবে তুলে ধরছেন। এই কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যন্তই ইব্রাহিম ট্রাওরেকে নিয়ে এতটা বলে ফেলেছেন যে তিনি অদূর ভবিষ্যতে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠবেন। শুধু এতটুকুই নয়, সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষ তাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবির সাথে তুলনা করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম ট্রাওরে সবার আগে আমেরিকা ও ফ্রান্সের সেনাবাহিনীকে ও তাদের কোম্পানিগুলোকে নিজের দেশ থেকে বিতাড়িত করেন এবং নিজের দেশের সম্পদ নিজের জনসাধারণের দরিদ্র মোচনের কাজে ব্যবহার করার অঙ্গীকার করেছেন। ট্রাওরের নেতৃত্ব বুরকিনা ফাসোকে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্স থেকে দূরে সরিয়ে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ করেছে। রাষ্ট্রীয়করণ করেছেন স্বর্ণের খনি, যেগুলো এতদিন ছিল বিদেশি মালিকানায়। ঘোষণা দিয়েছেন আরও খনি রাষ্ট্রীয়করণ করা হবে। এই পদক্ষেপগুলো পশ্চিমা দৃষ্টিকোণে বিতর্কিত হলেও আফ্রিকান জনগণের চোখে এটি দেশের সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ট্রাওরে রাশিয়া আফ্রিকা সামিটে যে বক্তব্য দিয়েছেন, সাম্রাজ্যবাদীদের নির্দেশে পুতুলের মতো নাচা বন্ধ করুন, তা রাশিয়া সহ বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রচারিত হয়। এটি ছিল তার আন্তর্জাতিক জনপ্রিয়তার মূল ঘোরানোর মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল অনুসারী গোষ্ঠী। শুধু আফ্রিকায় নয়, বরং আফ্রিকান আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের মধ্যেও তার বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। সমালোচনা সত্ত্বেও ট্রাওরের জান্তা সরকার বুরকিনা ফাসোর অর্থনৈতিক সূচকে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, জান্তা সরকারের আমলে ঘরোয়া রাজস্ব আদায় বেড়েছে, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে দেখা গেছে গঠনমূলক অগ্রগতি। বিশ্বব্যাংক বলেছে 2024 সালে দেশের চরম দারিদ্র্য 2% কমেছে। উল্লেখ্য, 1988 সালে বুরকিনা ফাসোর বুনা শহরের এক সাধারণ পরিবারে ইব্রাহিম ট্রাওরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও দায়িত্ববান ছিলেন। ট্রাওরে প্রথম বুরকিনা ফাসোর একটি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিজ্ঞানে পড়াশোনা করেন। এরপর সেনাবাহিনীতে যোগ দেন দেশ সেবার মহান ব্রত নিয়ে। 2010 সালের দিকে যখন তার বন্ধুরা শুধু ক্যারিয়ারের কথা ভাবছিল, তখন ট্রাওরে দেশকে বাঁচানোর কথা ভাবছিলেন। তিনি সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু শুধু সৈনিক হয়ে থাকার জন্য নয়, বরং একটি বাঙ্গা দেশকে নতুনভাবে গড়ার মিশনে। তার সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ইব্রাহিম ট্রাওরে প্রমাণ করেছেন, নেতৃত্ব আসে বংশ থেকে নয়, আসে অন্তর থেকে। যদি তার মতো একজন তরুণ নেতা একটি দেশ বদলে দিতে পারে, তাহলে আমরা পারব না কেন?